কক্ষপথ রসায়ন চ্যাপ্টার থেকে টোটাল 25টা জ্ঞানমূলক প্রশ্ন পড়বো। তো ইনশাল্লাহ আমি আশা করি যে তোমার এই 25টা প্রশ্ন মানে 25টা জ্ঞানমূলক প্রশ্ন থেকে তুমি ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবে, ঠিক আছে? তো 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 আমি একটু সরে গেলাম, তো তুমি প্রথমে এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও। তো আশা করি সবাই স্ক্রিনশট দিয়ে ফেলছো, একটু খেয়াল করে দেখো। যে ধরো তোমার প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, যে কোশ্চেন নাম্বার 1 বলা হয়েছে অরবিট শেল অথবা কক্ষপথ অথবা শক্তি স্তর বলতে কি বোঝায়। তো অরবিট শেল কক্ষপথ শক্তি স্তর আসলে সবগুলো একই কথা, সিনোনিম। তোমরা রাখবা নিউক্লিয়াসের চতুর্দিকে যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন থাকে, ঠিক আছে, ইলেকট্রন ঘুরে নিউক্লিয়াসের চতুর্দিকে যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরে তাকে মূলত বলা হয় অরবিট, ঠিক আছে? তো তোমার এইবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তোমার হচ্ছে অরবিটাল, মানে এতে এতবার বোর্ড পরীক্ষা আসে যে তোমাকে আমি বলে শেষ করতে পারবো না। তো অরবিটাল হচ্ছে তোমার নিউক্লিয়াসের চতুর্দিকে যে ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা 90 থেকে 95%, তাকে বলা হয় তোমার হচ্ছে অরবিটাল। মানে যে জায়গায় তুমি ইলেকট্রনটা সব থেকে বেশি পাবা সেটাকে তোমার বলো অরবিটাল। মানে ব্যাপারটা কেমন, ধরো পুকুরে সব জায়গায় তোমার মাছ থাকে না, যে জায়গায় মাছের ঘনত্ব বেশি, ঠিক আছে, ওই জায়গাটা তুমি যদি ইলেকট্রন ঘনত্ব সাপেক্ষে চিন্তা করো, তাহলে যেখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি তাকে মূলত কি বলবা, অরবিটাল বলবা, ঠিক আছে? পরের প্রশ্ন, আউবব নীতি কাকে বলে? তো এখানে তোমার তিনটা মোস্ট ইম্পর্টেন্ট নীতি তোমার হচ্ছে আউবব, হুন্ড এবং পলির বর্জন নীতি। তো এই তিনটা নিয়ে একটা প্রশ্ন সলভ করে দেওয়া আছে, তুমি আরেকটা এপিসোডে সেটা দেখে নিও। তো আউবব নীতি বলা হয়েছে যে পরমাণু ইলেকট্রন বিন্যাসে সর্বপ্রথম তোমার যে অরবিটালের শক্তি কম ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করে, আর যার শক্তি বেশি পরবর্তীতে সে অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে। তার মানে তোমার প্রথমে কি দেখে যে যার শক্তি কম ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করে, পরবর্তীতে ক্রমান্বয়ে তোমার যার শক্তি বেশি ওই অরবিটালে ইলেকট্রন পরবর্তীতে প্রবেশ করে, ঠিক আছে? এটা কার নীতি? আউবব নীতি। পরে তোমার বলছে হুন্ডে নীতি কোনটা? হুন্ডে নীতি বলছে যে ডিজেনারেট বা সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে চায়। অযুগ্ম বা বিজোড় অবস্থায় এদের স্পিন হয় তোমার একমুখী, কয়মুখী? অযুগ্ম বা বিজোড় অবস্থায় স্পিন হয় একমুখী, ঠিক আছে? এটা কার নীতি? হুন্ডের নীতি। পরে চলে আসে পলির বর্জন নীতি। তো পলির বর্জন তুমি চাইলে এভাবে মারতে পারো স্টার 1 2 4 হ্যাশ পলির বর্জন নীতি শেষ। কি বলতো স্টার, তুমি চাইলে এভাবে মারতে পারো স্টার 1 2 4 হ্যাশ পলির বর্জন নীতি শেষ। কেমনে? তুমি মনে রাখবা যে কোনো একটা পরমাণুর যে কোনো দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান আমি আরেকবার বলি, যে কোনো একটা পরমাণুর যে কোনো দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো কি হবে না, একই বা সেম হবে না। এটা কার নীতি? সেটা তোমার হচ্ছে পলির বর্জন নীতি। ওকে, পরে প্রশ্ন হচ্ছে আলফা কণা কি? আলফা কণা তোমার হচ্ছে দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। কি বললাম বলতো? দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে বলা হয় আলফা কণা। পরে তোমার প্রশ্ন করছে যে বর্ণালী কাকে বলে? বর্ণালী তোমার হচ্ছে ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য তোমার থাকবে ভিন্ন ভিন্ন একাধিক বর্ণের আলোক রশ্মি সমাহার। ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য, মনে রাখবা তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন হলে আলোক রশ্মি সমাহার পাওয়া যায়, ঠিক আছে? তো একাধিক বর্ণের আলোক রশ্মি সমাহারকে তুমি বলো বর্ণালী। তো মনে রাখবা যে যন্ত্র দিয়ে বর্ণালী মাপা হয় তাকে বলি স্পেকট্রোমিটার বা স্পেকট্রোফটোমিটার বলতে পারো। তোমাকে কোন প্রশ্ন দিতে পারে যে বর্ণালী মাপক যন্ত্রের নাম কি, লিখে নাও স্পেকট্রোমিটার। ওকে, পরে তোমার বলছে জিম্যান প্রভাব, স্টার প্রভাব। জিম্যান, জিম্যান প্রভাব মানে তোমার চুম্বক ক্ষেত্রের প্রভাবে বিশ্লিষ্ট সূক্ষ্ম রেখা বর্ণালী। কার ক্ষেত্র? চুম্বক ক্ষেত্র। আর স্টার প্রভাব তোমার বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে বিশ্লিষ্ট সূক্ষ্ম রেখা বর্ণালী। মানে তোমার যখন তুমি সিরিজ পাও ওগুলোকে যদি আমি হচ্ছে চুম্বক বা বিদ্যুৎ ক্ষেত্রের ভিতরে রাখি তখন সে কি একাধিক সূক্ষ্ম রেখায় ভাগ হয়ে যায়, সেটাকে বলি তোমার হচ্ছে চুম্বক ক্ষেত্রের প্রভাব ভাগ হলে জিম্যান প্রভাব, আর বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাব ভাগ হলে স্টার প্রভাব। তুমি মনে রাখবা কেমনে? তো প্যাস লাগে যেতে পারে। তো তুমি সেটা এভাবে মনে রাখতে পারো জি ম্যান, এই ম্যান থেকে মনে রাখবা ম্যাগনেটিক, ম্যাগনেটিকের বাংলা তোমার আছে চুম্বক। তাহলে জি ম্যান, ম্যান থেকে কি মনে রাখবা ম্যাগনেটিক, ম্যাগনেটিক মানে কি বলো চুম্বক, আর স্টার মানে তোমার হচ্ছে বিদ্যুৎ। জি ম্যান, ম্যান থেকে ম্যাগনেটিক, ম্যাগনেটিক চুম্বক ক্ষেত্রের প্রভাবে বিশ্লিষ্ট সূক্ষ্ম রেখা বর্ণালী, আর স্টার মানে বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে বিশ্লিষ্ট সূক্ষ্ম রেখা বর্ণালী। ওকে, আচ্ছা কোশ্চেন নাম্বার 9, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তো হাইজেনবার্গ তোমার বলছে যে ধরো তুমি কোন একটা কণাইলা আণুবীক্ষণিক গতিশীল, মানে যেগুলোকে তোমার খালি চোখে দেখা যায় না, তাহলে কোন আণুবীক্ষণিক গতিশীল বস্তু কণার তুমি যদি এখানে দুটো জিনিস বের করবে, একটা হলো ভরবেগ আর তোমার হচ্ছে অবস্থান। তুমি যদি ভরবেগ সঠিকভাবে নির্ণয় করতে পারো তাহলে অবস্থান নির্ণয় অনিশ্চিত হয়ে পড়বে। আবার যদি তুমি অবস্থান নির্ণয় করতে পারো তাহলে ভরবেগ নির্ণয় অনিশ্চিত হয়ে পড়ে। মানে একটা বের করতে পারলে আর একটা বের করে অনিশ্চিত হয়ে পড়ে। কি কি সেটা? হয় তোমার হচ্ছে ভরবেগ তুমি যদি বের করতে পারো তাহলে অবস্থানটা অনিশ্চিত হয়ে পড়ে, আবার তুমি যদি অবস্থান বের করতে পারো তাহলে তোমার কি ভরবেগ নির্ণয় এটা অনিশ্চিত হয়ে পড়ে, ঠিক আছে? তাহলে একটা বের করে গেলে তোমার যে আরেকটা অনিশ্চিত হয়ে পড়ে, এদিকে তোমার বলা হয় হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। বুঝতে পারলা? আচ্ছা, পরে তোমার বলছে পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোন পরমাণু নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা। কি সংখ্যা বলো? প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা। আচ্ছা, পরে তোমার দেখো কোশ্চেন নাম্বার 11, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক কাকে বলে?
প্রতি সেকেন্ডে যতগুলা পূর্ণ কম্পন পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় প্রত্যেক সেকেন্ডে। একটা মাছি আসে, এটা তোমার হচ্ছে এই যে পাখা যেটা আছে এরকম, ধরো এই জায়গা থেকে যাত্রা শুরু করলো এখানে এখানে, ঠিক আছে, আসতে 1 সেকেন্ডে তোমার 80 বার করতে পারে। তোমার আপাতত কল্পনা করে না, ঠিক আছে। এই ফ্রিকোয়েন্সি কাকে বলে? প্রতি সেকেন্ডে এই পূর্ণ কম্পন পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় যতগুলা, কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে, তাকে কি বলবো? সেটাকে তুমি বলো কম্পাঙ্ক। দেখো পরবর্তী কোশ্চেন নাম্বার 12। তো এই প্রশ্ন সলভ করে তুমি কাজ করো, আমি এখান থেকে সরে যাচ্ছি। তো তুমি প্রথমে আগে একটা স্ক্রিনশট দিয়ে আনো, ঠিক আছে? আশা করি সবাই স্ক্রিনশট দিয়ে ফেলছো, ঠিক আছে। এখন প্রশ্নে আসো। দেখো প্রথম প্রশ্ন বলছে কোশ্চেন নাম্বার 12, কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো কোয়ান্টাম সংখ্যা তোমার হচ্ছে যে কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে কোন একটা পরমাণুর ইলেকট্রন কোন কক্ষপথে আছে, মানে মূলত তোমার কক্ষপথের শক্তিস্তর আকার, কক্ষপথের আকৃতি, ঠিক আছে, মানে তোমার তোমার ইলেকট্রন ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক নিয়ে আলোচনা করা হয়, তাকে মূলত বলা হয় কোয়ান্টাম সংখ্যা। তার মানে কোয়ান্টাম সংখ্যা তোমার মূলত 4টা বিষয় নিয়ে কথা বলে। 1, কক্ষপথের আকার; 2, উপশক্তি স্তরের আকৃতি; 3, কক্ষপথের ত্রিমাত্রিক দিক বিন্যাস; এবং 4 নম্বর তোমার হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণনের দিক নিয়ে আলোচনা করা হয়, তাকে কি বলা হয়? কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, পরে প্রশ্ন তোমার বলছে আইসোটোপ, আইসোটোন, আইসোবার কাকে বলে? আইসোটোপ মানে তোমার যেসব পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা সমান কি সমান? নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান, নিউটন এবং ভর সংখ্যা ভিন্ন বা অসমান, তাকে বলা হয় আইসোটোপ। আর আইসোটোনের ক্ষেত্রে মনে রাখবা নিউটন সংখ্যা সমান, প্রোটন এবং ভর সংখ্যা ভিন্ন, ঠিক আছে। আর আইসোবারের ক্ষেত্রে মনে রাখবা নিউক্লিয়াসের ভর সংখ্যা সমান, আর হচ্ছে তোমার প্রোটন নিউটন সংখ্যা ভিন্ন। ভর সংখ্যা সমান, প্রোটন আর নিউটন সংখ্যা ভিন্ন, তাহলে কি বলবা? ঠিক আছে, আইসোবার বলা। তুমি ছেলে মনে রাখতে পারো। দেখো আইসোটোপের লাস্ট অক্ষর কি? প না? তাহলে পতে মনে রাখবা প্রোটন সংখ্যা সমান, বাকিগুলো ভিন্ন। তাহলে আইসোটোন লাস্টে কি আছে? দন্ত ন না, এক্ষেত্রে মনে রাখবা নিউটন সংখ্যা সমান, বাকি সব ভিন্ন। তাহলে আইসো বার, বার আসে না? তাহলে বার থেকে মনে রাখবা ভর সংখ্যা সমান, বাকি সব ভিন্ন, ঠিক আছে। তাদেরকে তুমি বলবো আইসো বার। পরে প্রশ্ন বলছে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে? তাহলে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর মানে তোমার হচ্ছে কোন মৌলের একটা পরমাণু ভর, কয়টা পরমাণু? একটা পরমাণু ভর, এবং কার্বন 12 পরমাণু ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী। মানে এই কার্বন 12 পরমাণু ভর 1/12 অংশের মান হচ্ছে তোমার 1.6604 × 10⁻24 গ্রাম। এটার তুলনায় একটা পরমাণু ভর কত গুণ ভারী, সেটাকে মূলত কি বলা হয়? পারমাণবিক ভর। আচ্ছা, পরে প্রশ্ন তোমার অনুপ্রভা বা প্রতিপ্রভা কি জিনিস? ইংরেজি টার্মটা ভালো খেয়াল করো, ফসফোরেসেন্স, ফ্লোরোসেন্স, ঠিক আছে। তো তোমাকে ইংলিশটা আমাদের দিতে হবে যে ফসফোরেসেন্স বলতে কি বোঝায়। তাহলে মনে রাখবা অনুপ্রভা মানে তোমার দৃশ্যমান আলোর বিলম্বিত বিকিরণ, মানে তোমার অ্যাবজর্ব করলো, বিকিরণ করতে একটু সময় নিবে, মানে দীর্ঘক্ষণ সময় নিয়ে তোমার হচ্ছে বিকিরণটা হবে, ওটাকে তুমি বলো অনুপ্রভা। আর যদি তোমার এরকম হয় যে অ্যাবজর্ব করলো সাথে সাথে বিকিরণ হলো, মানে অবিলম্বিত বিকিরণ, তাহলে বিলম্বিত বিকিরণকে তুমি বলবা অনুপ্রভা। বি কেয়ারফুল, এখানে তুমি খেয়াল করো যে বিলম্বিত বিকিরণ তোমার হচ্ছে অনুপ্রভা, আর যদি বলো অবিলম্বিত বিকিরণ তাহলে তুমি সেটাকে বলো প্রতিপ্রভা, ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন নম্বর 16 খেয়াল করো, এখানে বলছে এমআরআই এর পূর্ণরূপ কি? এটা মেডিকেল টেস্টে, মানে মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, ঠিক আছে। তোমাদের কোন নাম্বারের জন্য ইম্পর্টেন্ট? এম তে ম্যাগনেটিক, আর তে রেজোনেন্স, আর আই তে তোমার হচ্ছে ইমাজিন, ঠিক আছে। ম্যাগনেটিক, রেজোনেন্স, ইমাজিন। আচ্ছা, পরে তোমার হচ্ছে দ্রাব্যতা কাকে বলে? দ্রাব্যতা তোমার হচ্ছে যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ কোন তরলে যে পরিমাণ কঠিন দ্রব দ্রবীভূত থেকে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। ভাই কন্ডিশন কি বলতো? এখানে কন্ডিশন তোমার হচ্ছে দ্রবণটা হওয়া লাগে সম্পৃক্ত, ঠিক আছে, তখন তুমি সেটাকে কি বলতে পারবা? দ্রাব্যতা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? নির্দিষ্ট পরিমাণ তরলে নির্দিষ্ট পরিমাণ কঠিন পদার্থ দ্রবীভূত করার পরে যদি তোমার কঠিন পদার্থ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, তাকে কি বলবা? দ্রাব্যতা বলবা। ওকে, এখানে আরো দুটো মানে জ্ঞানমূলক প্রশ্ন করে ফেলবো। দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল। তো দ্রাব্যতা গুণফল মানে তোমার হচ্ছে কোনো নিশ্চিত তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণে আয়নিক যৌগ অথবা লবণের সম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়ন, মানে তুমি যে উপাদান আয়ন যে ভাগ করলাম, ওই আয়নদ্বয় তোমার যদি ঘনমাত্রা সর্বাধিক হয়, সর্বাধিক মোলার ঘনমাত্রা কি বলতো? আয়নদ্বয় সর্বাধিক মোলার ঘনমাত্রার যথোপযুক্ত গাত সহ ঘনমাত্রার গুণফলকে বলো তুমি দ্রব্যতা গুণফল। তাহলে খেয়াল করো এখানে কি দ্রবণে উপস্থিত আয়নদ্বয় সর্বাধিক মোলার ঘনমাত্রা কেমন বলো? সর্বাধিক মোলার ঘনমাত্রা যথোপযুক্ত গাত সহ গুণফলকে তুমি বলবো দ্রব্যতার গুণফল। আর যদি হয় তোমার আয়নিক গুণফল, তাহলে দেখো যে এই দুটোর ভিতরে সামান্য একটু পার্থক্য আছে, সেটা তোমার হচ্ছে দেখো শুরু থেকে সংজ্ঞা ডেফিনেশন একই। কোন নির্দিষ্ট তাপমাত্রায় কোন স্বল্প দ্রবণে আয়নিক যৌগ বা লবণে দেখো সেম যে কোনো ঘনমাত্রা, আগেটা ছিল তোমার সর্বাধিক ঘনমাত্রার মোলার ঘনমাত্রা, এখন তোমার কি যে কোনো ঘনমাত্রা হইলেই যে কোনো ঘনমাত্রা, ঠিক আছে, দ্রবণ উপস্থিত আয়নদের মোলার ঘনমাত্রার যথোপযুক্ত গাত সহ গুণফলকে তুমি বলবা আয়নিক গুণফল। তাই এই দুটোর ভিতরে পার্থক্য হলো এটা তোমার হচ্ছে যে সর্বাধিক মোলার ঘনমাত্রা যথোপযুক্ত গাত সহ গুণফল, আর এটা তোমার বলো যে কোনো ঘনমাত্রার, যে কোনো ঘনমাত্রার দ্রবণ উপস্থিত আয়নদের মোলার ঘনমাত্রার যৌথ উপযুক্ত গাত সহ গুণফল। ওকে, এটা তোমার হচ্ছে আয়নিক গুণফল। পরে তোমার হচ্ছে ন্যাসলার দ্রবণ।
পটাশিয়াম টেট্রা আয়োডো K2HgI4, পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট এর ক্ষারীয় দ্রবণকে তুমি বলবা নেসলার দ্রবণ। দেখো পরে 19 নম্বর প্রশ্ন, অসামঞ্জস্যতার বিক্রিয়া। মানে যদি কোনো বিক্রিয়া কোনো একটা বিক্রিয়কের যদি একই সাথে জারণ এবং বিজারণ সংঘটিত হয়, এটা হলো যুগপথ, মানে একই সাথে জারণ একই সাথে বিজারণ। ঠিক আছে, তাহলে যে বিক্রিয়ায় একই বিক্রিয়কে যুগপথ জারণ বিজারণ ঘটে তাকে তুমি বলবো অসামঞ্জস্যতার বিক্রিয়া। ওকে, পরে বছর বছর তোমার ফোটন। তাহলে ফোটন কি, মানে শক্তির গুচ্ছ বা প্যাকেট। মানে কোনো পদার্থ যদি বিকৃত শক্তি বিচ্ছিন্নভাবে ক্ষুদ্র শক্তির প্যাকেট হিসেবে বের হয়, শক্তির এই গুচ্ছ বা প্যাকেটকে তুমি বলতে পারবা ফোটন। তো তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও। তো কোশ্চেন নাম্বার 21 বলা হয়েছে ক্রোমাটোগ্রাফি কি জিনিস। তো ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে মনে রাখবা যে এখানে তোমার দশা থাকে দুইটা, এটা হলো স্থির দশা, এটা তোমার হচ্ছে সচল দশা। ঠিক আছে, তো সচল দশার ভিতরে হবে তোমার হচ্ছে জৈব দ্রাবক। তার মানে তুমি হচ্ছে যদি কোনো একটা মাধ্যমকে স্থির মাধ্যম হিসেবে সেক্ষেত্রে চিন্তা করো, তাহলে স্থির মাধ্যমের সাপেক্ষে এটা সচল মাধ্যমে প্রবাহিত করলে, মানে তুমি স্থির মাধ্যমটাকে কি করবা, সচল মাধ্যম প্রবাহিত করবে। প্রবাহিত করার পর তোমার যে মিশ্রণ যে তোমার টার্গেট উপাদান পৃথকীকরণ। তাহলে মিশ্রণের উপাদানগুলা অধিশোষণ অথবা বন্টন, এই দুইটার উপর ভিত্তি করে, অধিশোষণ ও বন্টন দুটোর উপর ভিত্তি করে স্থির মাধ্যমের সাপেক্ষে সচল মাধ্যমে প্রবাহিত করে এই যে মিশ্রিত উপাদান, এই উপাদানগুলা পৃথক করার পদ্ধতিকে তুমি বলো ক্রোমাটোগ্রাফি। তাহলে কি লিখবা, যে দুই বা ততোধিক জৈব যৌগ মিশ্রণকে স্থির মাধ্যমের সাপেক্ষে একটা সচল মাধ্যমে প্রবাহিত করলে মিশ্রণের উপাদানগুলা অধিশোষণ অথবা বন্টন গুণাঙ্কের উপর ভিত্তি করে পৃথকীকরণ পদ্ধতিকে তুমি বলবা ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট তোমার জন্য। পরে তোমার বলছে ক্যালাসন। ক্যালাসন কি জিনিস? তো ক্যালাসন তোমার হচ্ছে, মনে করো সাপোজ তোমার একটা সম্পৃক্ত দ্রবণ, তুমি দ্রবণটা কি করলা, ধীরে ধীরে শীতল করলা। তাহলে দ্রবণটাকে তুমি যদি ধীরে ধীরে শীতল করলো, তাহলে নিম্ন তাপমাত্রায় দ্রবণটা অতিপৃক্ত হবে, অর্থাৎ অদক্ষেপ করা শুরু করবে। ঠিক আছে, তো অতিপৃক্ত হওয়ার কারণে তোমার দ্রবণ থেকে অতিরিক্ত পদার্থ দানাদার কঠিন পদার্থ রূপে কি রূপে, দানাদার কঠিন পদার্থ রূপে তোমার পৃথক হয়ে পড়ার প্রক্রিয়া, মানে পৃথক হয়ে পড়বে, পৃথক হয়ে পড়বে নিচে ক্যালাসন বা অদক্ষেপ পড়বো। ঠিক আছে, এই যে তোমার ধরো দানাদার কঠিন পদার্থ পৃথক হইলো, এই পদ্ধতি তুমি বলো ক্যালাসন। তাহলে সম্পৃক্ত দ্রবণ তাপমাত্রা কমাইলা, নিম্ন তাপমাত্রায় কি করবো, পদক্ষেপ কি অবস্থায়, কঠিন পদার্থ রূপে। ঠিক আছে, তাহলে এই প্রক্রিয়াটাকে পৃথক করে পদ্ধতিকে তুমি বলবো ক্যালাসন। ওকে, তারপরে বসে খেয়াল করে দ্রাবক নিষ্কাশন। দ্রাবক নিষ্কাশন মানে তোমার হচ্ছে, ধরো তুমি কোনো একটা জৈব যৌগকে তাহলে জলীয় দ্রবণ অথবা অন্য কোনো মিশ্রিত অবস্থা থেকে একটা উপযুক্ত দ্রাবকে, কিসের, একটা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করে পৃথক করবো। মানে তোমার ধরো কোনো একটা তরল থেকে তরল পৃথক করবা। সাপোজ মনে করো যে কেরোসিনের ভিতরে তোমার ধরো মনে করো অক্টেন বা পেট্রোল পড়ে গেছে, তুমি পৃথক করো। অথবা ধরো আহ পানির ভিতরে তোমার কেরোসিন পড়ে গেছে, তুমি কেরোসিনটাকে পৃথক করবে। ঠিক আছে, এই পৃথক করার জন্য যে পদ্ধতি অ্যাপ্লাই করবা সেটা তোমার হচ্ছে দ্রাবক নিষ্কাশন। ঠিক আছে, আচ্ছা পরে বলছি হাইড্রেশন শক্তি। হাইড্রেশন শক্তি মানে তোমার হচ্ছে প্রতি মোল পরিমাণ ধনাত্মক এবং ঋণাত্মক আয়নকে পানির অণু দ্বারা সংযোগ করতে, মানে পানির কণা দ্বারা বেষ্টিত করতে যে পরিমাণ শক্তির নির্গমন ঘটে তাকে তুমি বলবা হাইড্রেশন শক্তি। কি বলবা, যে পরিমাণ ধরো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম প্লাস Cl মাইনাস, এটা কি করবা, পানির কণা দ্বারা বেষ্টিত করবা। তো এটার জন্য যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে তুমি বলবা হাইড্রেশন শক্তি। ঠিক আছে, দেখো এই চ্যাপ্টারের লাস্ট ওয়ান জ্ঞানমূলক প্রশ্ন, সেটা তোমার হচ্ছে RF, রিটার্ডেশন ফ্যাক্টর ভ্যালু। এর মানে তোমার হচ্ছে উপাদান যৌগ কর্তৃক, মানে দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এবং দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্বের অনুপাতকে, মানে উপাদান যৌগ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এবং গতিশীল দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্বের অনুপাতকে তুমি বলবা RF বা রিটার্ডেশন ফ্যাক্টর ভ্যালু। তো এই RF এ তোমার হচ্ছে মান হচ্ছে তোমার 0 থেকে 1 এর মধ্যে হয়। ঠিক আছে, অনেক সময় রেঞ্জও দিয়ে দেয়। তাহলে আশা করি ইনশাআল্লাহ তোমাদের এই গুণগত রসায়নের এই 25টা জ্ঞানমূলক প্রশ্ন বললে ইনশাআল্লাহ আমি আশা করি যে তুমি বোর্ড পরীক্ষার পাশাপাশি যে কোনো পরীক্ষায় তুমি জ্ঞানমূলক প্রশ্ন কমন পাবে। ঠিক আছে, তো সবাই সুন্দর স্ক্রিনশট দিয়ে নিবা, নোট ডাউন করে নিবা, তারপর তুমি একটু কাইন্ডলি সুন্দর করে মুখস্থ করে নিবা। ঠিক আছে, ইনশাআল্লাহ আশা করি কমন পাবা।